ADHD কি, যাদের ADHD এইরকম বাচ্চা আছে তারা অ্যাকচুয়ালি খুব ভালো করে জানে, বাট যাদের নাই তাদের কিন্তু খুব একটা ধারণা নাই। সো সবার আগে তাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা বলতে চাই যে হোয়াট ইজ ADHD। আচ্ছা, তো ADHD এটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, বাংলায় হচ্ছে অমনোযোগিতা ও অতি চঞ্চলতা রোগ। তো এটা হচ্ছে মস্তিষ্কের একটা বিকাশজনিত রোগ, মানে শিশুদের বিকাশকালীন অবস্থা থেকেই এই রোগটার সূত্রপাত এবং বিকাশজনিত সমস্যায় এটা বলা হয়ে থাকে। এবং এই মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা বলতে যে এমনি স্বাভাবিক মস্তিষ্কটা আসলে যে এর একটা পার্ট, মানে বিভিন্ন কিছু অংশ বাকি অংশগুলোকে নিয়ন্ত্রণে রাখে, এটা হলো স্বাভাবিক মস্তিষ্কের একটা অবস্থা। কিন্তু যাদের ADHD আছে, যেসব শিশু কিশোর এবং তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে নিয়ন্ত্রণটা এটা ব্যাহত হয়ে যায় এবং তখনই তাদের মাঝে এই যে অমনোযোগিতা অতি চঞ্চলতা এই সমস্যাটা তৈরি হয়। জি, বাট এটা কেন হয়, ADHD কেন হয়? আচ্ছা, তো ADHD যেটা বলছিলাম যে মস্তিষ্কের একটি রোগ, মস্তিষ্কের রোগটিতে যেই এই যে নিয়ন্ত্রণটা যে ব্যাহত হচ্ছে এটার কিছু কারণ আছে। তো মূল একটা কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের মস্তিষ্কে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ আছে, আমরা নিউরোট্রান্সমিটার বলি। এটা হয়তো শুনে থাকবেন, ডোপামিন, তারপর নরএপিনেফ্রিন, এগুলো। তো এই মস্তিষ্কের যে এই যে রাসায়নিক পদার্থগুলো, এগুলোর মধ্যে ভারসাম্য, যেটা এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, সে কারণে এটা হয়। তো এটার মূল একটা বড় কারণ হচ্ছে বংশগতি, মানে জেনেটিক। যে বংশে যদি এরকম রোগ, এই জাতীয় বিকাশজনিত রোগগুলো থাকে, তখন দেখা যায় যে বাচ্চার এই রোগটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর হচ্ছে যে এটা সবচেয়ে মূল অংশ। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে গর্ভকালীন অবস্থায়, তো গর্ভকালীন অবস্থায় যদি মা কোনো শারীরিক রোগ কিংবা মানসিক রোগে আক্রান্ত হয়, তারপর হচ্ছে এই সময়টাতে একটা বড় জিনিস যে পরিবেশ দূষণ। আসলে আমাদের তো পরিবেশ বিভিন্নভাবে দূষিত, বাতাস, পানি, এমনকি খাবারের মাধ্যমে এই দূষণগুলো চলে আসে। তো মা যখন খাচ্ছে, তো মা থেকে তো বাচ্চার মূল তার সব পুষ্টিটাই কিন্তু সে মা থেকে পাচ্ছে। তো দেখা যায় এর মাঝে কিছু বিষাক্ত বিষয়গুলো যেমন থাকে, যেমন ভারী সীসা, যেমন লেড বলি আমরা, যে ভারী রাসায়নিক পদার্থ। তারপর হচ্ছে অনেক সময় এই যে কীটনাশকগুলো বা বজ্র পদার্থগুলো, এগুলো দেখা যাচ্ছে যে পানির সাথে মিশে, এগুলো যদি ঠিকমতো ফিল্টার করা হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে এটা মা খাবারের মাধ্যমে বায়ুর মধ্যে অক্সিজেনের বা এর সংস্পর্শের সাথে এসে এগুলো নিচ্ছে, আলটিমেটলি এটা বেবির কাছে পৌঁছাচ্ছে। এই জিনিসটা একটা বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে যে যখন প্রসবজনিত অবস্থায় ডেলিভারির সময়, তখন কিছু সমস্যার জন্য, যেমন বাচ্চা দেখা যাচ্ছে যে ওজন কম হচ্ছে, তারপরে বাচ্চার মধ্যে হচ্ছে শ্বাসকষ্ট, আমরা বলি নিওনেটাল অ্যাসফাইক্সিয়া, এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, বা বাচ্চা কোনো কারণে আঘাত পায়, ডেলিভারির সময় অনেক কারণে কিন্তু আঘাত পায়। তার মানে এই সমস্যাগুলোও কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে বাচ্চার ADHD বা এই সমস্যাটা তৈরি করে। আরও কিছু আছে, আরও কিছু বিষয় থাকে যেগুলো আলটিমেটলি এই সমস্যাটাকে আরও বাড়িয়ে দেয়, দেখা যাচ্ছে যে এই সমস্যাটাকে আরও এক্সট্রিম করে দিতে পারবে। দর্শক, আপনাদের জন্য বলতে চাই, গত 28শে মে ছিল হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস, এবং নিরাপদ মাতৃত্ব দিবসে সেখানে যে আমি একটা পরিসংখ্যানে জানলাম যে এখনও বছরে কত পার্সেন্ট নারী যে বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে তারা হাসপাতালে যে কিন্তু বাচ্চা প্রসব করায় না, তারা কিন্তু বাসায় বাচ্চা প্রসব করায়, এবং তার ফলে অনেক বাচ্চা মারা যায় এবং অনেক মাও মারা যায়। কিন্তু আমরা কিন্তু ঠিক, আমি হয়তোবা ডক্টরদের কাছে হয়তোবা ডেটা থাকতে পারে, আমি আর আপনি হয়তোবা জানি না যে কত পার্সেন্ট বাচ্চা এই কারণে বাসায় যে প্রসবটা করা হয়, ঠিকভাবে প্রসবটা না করার ফলে কত পার্সেন্ট বাচ্চার এই ADHD বা মস্তিষ্কের বিকাশে অনেক ধরনের সমস্যা হতে পারে। তো অবশ্যই বাসায় প্রসব না করিয়ে আপনার নিকটস্থ কোনো একটা মেডিকেল কলেজে যান, ক্লিনিকে যান, বাচ্চা প্রসব করান। এবং অবশ্যই তার সাথে সাথে আমি বলতে চাই, জন্মের একটা বাচ্চা জন্মদান করার আগে মিনিমাম একটা সায়েন্টিফিক্যালি বলে, ডক্টররা বলে যে 4 বার আপনার ডক্টরের কাছে যাওয়া হতে, 4 বার মাত্র সেবা নিচ্ছে মাত্র 39.08% নারী। সো আমাদের এই সংখ্যাটা আরও বাড়াতে হবে। এবং এই নিরাপদ মাতৃত্ব দিবসের কয়েকদিন আগেই গেল, নিরাপদ মাতৃত্ব দিবসে মায়েরা যেন নিরাপদে যেন বাচ্চা প্রসব করতে পারে, মায়েরা এবং বাচ্চারা যেন সুস্থ থাকে, সেই বিষয়ে আমাদের কিন্তু আলটিমেটলি ফোকাস করতেই হবে। বিকজ ফাহাদ ভাই, আলটিমেটলি তো মার কাছ থেকেই
মায়ের হয়তো বা কোনো একটা মার হয়তো বা প্রসবের সময় বা তার মাতৃত্বকালীন সময় একটা সমস্যার কারণে তো এই রোগটা হওয়া কিংবা জেনেটিক্যালি রোগটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেটা আপনি বলছিলেন। তো আমরা যদি একটু বলি যে ADHDতে মূলত কারা আক্রান্ত হয় এবং এটার প্রাদুর্ভাব কেমন? আচ্ছা, তো এটা আসলে আমাদের কথার মধ্যে যেটা এসে গেছে যে আসলে বিকাশজনিত রোগ, তার মানে হচ্ছে যে বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তারপর থেকেই আসলে এটার প্রভাবটা শুরু হয় এবং আলটিমেটলি বাচ্চা যখন শৈশব, তারপর কৈশোর, এমনকি প্রাপ্তবয়স্ক অবস্থাতেও এই রোগের প্রভাব এবং যে জটিলতা সেটাতে কিন্তু সেই বাচ্চাটি পড়ে। তো এর মাঝে হচ্ছে যে শিশু কিশোর বা শৈশব অবস্থায় দেখা যায় সাধারণত 1.5 থেকে 2 বছর, এমনকি 1.5 থেকে 2 বছর বয়সেও এই লক্ষণগুলো পরিলক্ষিত হয়ে যায় এবং মূলত এটা বেশি সমস্যা তৈরি করে যখন বাচ্চা স্কুলে যাওয়া শুরু করে। জি, আমি এখানে ফাদবা একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনি যে বললেন 1.5 থেকে 2 বছর বয়সে লক্ষণগুলো পরিলক্ষিত হয়, বাট ADHD বলতে আমরা যেটা প্রথমেই বুঝি অতি চঞ্চলতা বা মনোযোগহীনতা। একটা বাচ্চা চঞ্চল থাকবে বা মনোযোগ থাকবে না, সে ঘুরে বেড়াবে, খেলবে, কাঁদবে, হাসবে, এটাই তো আমরা নর্মাল। সো অ্যাকচুয়ালি কোন কোন লক্ষণগুলো আমরা একটা ADHD বাচ্চা এবং একটা নর্মাল বাচ্চা, সেও খেলছে, তারও মনোযোগ নাই, তারও হয়তো বা সেও হয়তো অনেক বেশি চঞ্চল, বাট আমরা কম্পেয়ার কীভাবে করতে পারবো, ডিফারেন্সিয়েট কীভাবে করতে পারবো? খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন যে আসলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে বাচ্চারা স্বভাবগতভাবেই তারা চঞ্চল প্রকৃতির। বাচ্চা হাসবে, খেলবে, ঘুরে বেড়াবে, বিভিন্ন জিনিস সে ডিসকভার করতে চাবে, দ্যাটস ওকে। তো এই জিনিসটা আসলে ইস্যুটা কখন তৈরি হয়? ইস্যুটা তৈরি হচ্ছে এজন্যই আসলে 1.5 থেকে 2 বছরেও যখন আসলে অতিরিক্ত বা এরকম জিনিসগুলো পরিলক্ষিত হয়, কিন্তু আমরা কিন্তু রোগ নির্ণয়গুলো আসলে এত কম বয়সে করি না। আমরা এটাকে একটা টাইম দিই এবং দেখা যাচ্ছে যে টাইম দিয়ে তারপর সময় নিয়ে আমরা বলি ইভ্যালুয়েশন, মনিটরিং, এর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে আমরা তখন বাচ্চার অবস্থা অনুযায়ী এটাকে একটা ডায়াগনোসিস বা এই পর্যায়ে আগাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে আসলে সাধারণ যেই বাচ্চারা এবং যারা হাইপার অ্যাক্টিভ বাচ্চা, তাদের যে এই যে পার্থক্যটা ইউজুয়ালি আমাদের কাছে বাচ্চাদের মা বাবারা যখন নিয়ে আসে, তারা আসলে এত ছোট বয়সে আনে না, দেখা যায় 3 বা 3-এর পর 4 বছর এই বয়সটাতেই মূলত তারা নিয়ে আসে। তো এর আগে আসলে আমরা যেটা বললাম যে তখনই আমরা কোনো ডায়াগনোসিস বা ইন্টারভেনশন কোনোটাতেই পৌঁছাই না, আমরা তখন একটা মনিটরিংয়ে রাখি। আর যখন 3 বছরের পর থেকে বাচ্চাকে প্যারেন্টসরা নিয়ে আসছে, তখন আমরা আসলে এখানে কিছু ক্যাটাগরাইজড আসলে লক্ষণ আছে, এই লক্ষণগুলো আমরা মিলানোর চেষ্টা করি, তারপরে হচ্ছে আমরা ধীরে ধীরে আগাই আর কি এই লক্ষণগুলোতে মিলানোর জন্য। তো এর মাঝে এই লক্ষণ মানে বেসিক যেটা বিষয় হচ্ছে যে সাধারণ বাচ্চার তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট বা অনেকগুলো সিমটম একসাথে থাকে, যেই সিমটমগুলো আলটিমেটলি এই ডিজিজটা তৈরি বা লক্ষণ দেখাতে। সেখানে কি এরকম কি কোনো লক্ষণ, যেমন ডক্টরের কাছে বিভিন্ন ডক্টরদের আমরা শুনতে দেখি যে চোখে চোখ রেখে কথা বলছে কিনা বা তাকাচ্ছে কিনা, আই কন্ট্যাক্ট করে কিনা। আমরা কথাতে ফিরে আসবো ফাহাদ ভাই, বাট আমরা একটা ফোন নিয়ে তারপর ফিরে আসছি। আই কন্ট্যাক্টে ছিলাম আমরা। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি দর্শক, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি নিরঞ্জন বলছি, পঞ্চগড় থেকে। পঞ্চগড় থেকে বলছেন। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? জি বলতেছি, আমি হচ্ছে যে একটা কথা শুনতেছি এখন, বলতেছে হ্যাঁ, তো 5 মিনিট পরে আমার ভুলে যায় আর কি। আরেকটু ভলিউম বাড়ানো সম্ভব? একটু জোরে বলা সম্ভব কিনা? জি, আরেকটু জোরে ভলিউমে কথা বলা সম্ভব কিনা, উচ্চ স্বরে? জি বলুন। যে আমি একটা কথা এখন শুনলে মানে 5 মিনিট পরে আমার মনে থাকে না, ভুলে যাই আমি। তো সেক্ষেত্রে কি করা উচিত আমার? আমি কি আরো কিছু জিনিস জানতে পারি আপনার থেকে? জি। আপনার এই সমস্যাটা কতদিন যাবত? এটা তেমন ভাবে মানে করি নাই, তবে অনেকদিন থেকে আছে। আচ্ছা, আপনার এমন বয়স কিরকম হবে? 25 বছর। আচ্ছা, আর আপনি কি এই সময়টা থেকে অতিরিক্ত অস্থিরতা, দুশ্চিন্তা কিংবা বিষণ্ণতা, এই বিষয়গুলো কি আপনার মাঝে আছে? এগুলো
থাকে, হালকা পাতলা থাকে। আচ্ছা, এটা কি হঠাৎ বেড়ে যায়, খুব বাড়তি পর্যায়ে আছে এরকম? জি খুব বেড়ে যাচ্ছে এরকম বাড়তি পর্যায়ে? না, ওরকমই আছে আর কি। আচ্ছা, কম বেশি আর কি এরকম থাকে। আচ্ছা, ঠিক আছে। জি বলুন ফাজল। তো এই সাধারণত ভুলে যাওয়ার মানে সমস্যাটা, এটা একটা হচ্ছে যে ওল্ড এজ, যেটা মানে মোর দেন 60 বা 60 আপ, 60 বছর পরবর্তীতে ভুলে যাওয়ার এটা নির্দিষ্ট একটা রোগই থাকে, যে দেখা যায় তখন মস্তিষ্কের আসলে পরিমাণটা কমে যায় এবং তখন আমরা ডেমেনশিয়া, হয়তো জানেন, ডেমেনশিয়া রোগটা থাকে। আর যদি একবারে কম বয়স, যে এই যে 20-25 বছর বয়স, এই সময়টা থেকেই তার ভুলে যাওয়ার সমস্যাটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন এটার অবশ্য আরও বেশি তথ্য উপাত্ত নিতে হবে, নিয়ে দেখা যায় যে আমরা এর আন্ডারলাইং আমরা দেখতে পাই যে তার দুশ্চিন্তা, উদ্বেগের সমস্যা, তারপর হচ্ছে যে বিষণ্ণতার সমস্যা, কিংবা অনেক সময় আমরা বলি যে ওসিডি বা সূচিবায়ু সমস্যা, এই জিনিসগুলো প্রমিনেন্টলি দেখা যায়। তো ওনার ক্ষেত্রে আসলে এই জিনিসটা ওনাকে মনোরোগ বিশেষজ্ঞের মাধ্যমে জিনিসটা ইভালুয়েট করাতে হবে, যে এই ভুলে যাচ্ছে যে এই সমস্যাটা আসলে কি কারণে, সাথে আর কি কি অ্যাসোসিয়েটেড সমস্যা হচ্ছে, এবং এটা তার দৈনন্দিন জীবন বা তার কাজকর্মে কীরকম প্রভাব ফেলছে, তার উপর বেসিস করে একটা ডায়াগনোসিস আমরা তখন দাঁড়াবো। অ্যাবসলিউটলি। যে দর্শক অ্যাকচুয়ালি আপনার বিষণ্ণতার কারণে নাকি মাল্টিটাস্কিংয়ের কারণে, কী কারণে অ্যাকচুয়ালি আপনার সমস্যাগুলো হচ্ছে, বিকজ যেটা ডাক্তার ফাহাদ বললেন, অ্যাকচুয়ালি এই বয়সে এই রোগটা হওয়ার কথা নাই, ডিমেনশিয়া কিন্তু হয় না। সো আপনি ডক্টর যেভাবে বললেন, একটা নিকটস্থ আপনার কোনো একটা মেডিকেল কলেজ যান বা একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান, যে কথা বলুন, আমার মনে হয় অবশ্যই আপনি ফলাফল পাবেন। এবং অবশ্যই আপনার যেহেতু বয়স কম, এই ডাক্তারের কাছে ফলো আপে থাকার কিন্তু অবশ্যই উচিত, এবং এইটাকে কিন্তু একেবারেই নেগলেক্ট করবে না। নেগলেক্ট করলে এই জিনিসটা কিন্তু আরও বেড়ে যেতে পারে। ওয়েল, এখন আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম। জি দর্শক, কে বলছেন? দর্শক, আপনার প্লিজ আপনার টেলিভিশনের ভলিউমটা মিউট করতে হবে কিন্তু। I can see my voice. I can hear my voice. জি দর্শক, বলুন, কে বলছেন? মানে আমার কথার সঙ্গে টেলিভিশনে যিনি কথা বলছেন ওনার কথার সঙ্গে মিলছে না। মিলছে না? তাহলে আপনি একটু টেলিভিশনের ভলিউমটা মিউট করে আপনি আপনার ফোনেই আমাদের সাথে কথা বলুন, আপনি শুনতে পারবেন। প্লিজ দর্শক, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমাবেন, নাহলে আমরা অ্যাকচুয়ালি ফোনটা নিতে পারবো না, বিকজ কথা শোনা যাচ্ছে না, রিপিট হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি মুট করছি। হ্যাঁ জি বলুন। আমি বলতে চাচ্ছি যে 5 বছরের বাচ্চা, আমাদের 3 বাচ্চার মধ্যে প্রথম বাচ্চার বয়স হচ্ছে 7 এবং দ্বিতীয় বাচ্চার বয়স 5 এবং তৃতীয় বাচ্চার বয়স হচ্ছে 3। তো তুলনামূলকভাবে প্রথম বাচ্চার চঞ্চলতা ঠিক আছে এবং শেষের বাচ্চা 3 নাম্বার বাচ্চা তারও চঞ্চলতা ঠিক আছে, কিন্তু মাঝখানের যে 2 নাম্বার বাচ্চা, এই বাচ্চাটা হচ্ছে মানে এখানে অমনোযোগিতার কথা আপনারা যেটা বলতেছেন, কিংবা ওর যে মানসিক বিকাশ বা মস্তিষ্কের বিকাশ, সেটাতে আমার কাছে ঘাটতি মনে হয়। আসলে আমি বর্ণনা দেওয়ার পরে আসলে আপনাদের যে আজকের পার্ট, এটার সঙ্গে মিলে যায় কিনা আপনারা একটু আমাকে জানাবেন। সেটা হচ্ছে এর বয়স হচ্ছে 5 বছর। 5 বছরের বাচ্চা মূলত সাধারণ যে বাচ্চাগুলো আছে, অন্যান্য বাচ্চাগুলো আছে, তারা খেলাধুলা করে, সবই ঠিক আছে, কান্নাকাটি করে, কিন্তু আমার বাচ্চাটা অল্পতেই কেঁদে দেয়, অল্প একটু বিষয় হলে কান্নাকাটি করে, আবার মাঝে মধ্যে হইচই করে, খেলাধুলা করে, সবই ঠিক আছে, কিন্তু অল্পতেই সে কান্নাকাটি করে। এবং ওর সমবয়সী বাচ্চাগুলোকে যদি একটা কাজ দেওয়া হয়, যে কোনো একটা খেলা দেওয়া হয়, ও সবসময় পিছনে পড়ে। হ্যাঁ, ওর ভিতরে মানে অস্থিরতাটা কম এবং শুধু নার্ভাসটাই বেশি। ও সবসময় কেঁদে দেয়। ওর ভিতরে আমি কোনো প্রতিক্রিয়া খুঁজে পাই না যে ওর একটা মনোযোগী, এখানে মনোযোগিতা এবং ওর স্বাস্থ্যহানিও আছে, সব মিলে ও মানে এই ঝামেলাগুলোর মধ্যে যাচ্ছে। এমনিতে স্বাভাবিক বাচ্চার মতো মনে হলেও, হ্যাঁ, তো আসলে এটা আসলে কি করা যায়, এ ব্যাপারে যদি কিছু পরামর্শ দিতেন। ফাদার, আপনি কি
কিছু জিজ্ঞাসা করতে চান কিনা? যদি জিজ্ঞাসা করতে চান আপনি ক্যামেরায় কথা বলছি। তার মাঝে বললেন যে অস্থিরতার বিষয়টা ওরকম ছিল না, আর অমনোযোগিতার বিষয়টা দেখছেন বা হচ্ছে নার্ভাসনেস, এই জিনিসগুলোই বেশি, তাই তো? জি সঠিক। আচ্ছা, আর এমনি তার বুদ্ধিটা কিরকম? 5 বছর বয়সী বাচ্চার অনুযায়ী অন্য বাচ্চাদের তুলনায় ওর বুদ্ধিটা কি ওরকমই? বুদ্ধিটা মোটামুটি, কিন্তু ওর এটা কম, মানে প্রত্যেকটা জিনিসের পিছনে সে থাকে, সে বোঝে কিন্তু বুঝতে অনেক দেরি হয়, এটাই সমস্যা। অন্য বাচ্চারা যেমন চট করে একটা কাজ করে, চট করে একটা কথা শোনে, এর ভিতরে এই মানে এই আগ্রহটা একটু কম। ও যাবে সবার সঙ্গে, কিন্তু 10 জনের সামনে থাকবে, ও হচ্ছে 10 নাম্বার। আচ্ছা, ঠিক আছে। উনি যে বললেন ওনার দ্বিতীয় বাচ্চা সম্বন্ধে, তো এখানে বিষয়টা হচ্ছে যে ওনার কথার মধ্যে কিছুটা বিষয় যে হয়তো বাচ্চার যে বুদ্ধির যে বিকাশটা, এই বিকাশটাতে একটু ঘাটতি আছে। কারণ সমবয়সী বাচ্চাদের তুলনায় দেখা যাচ্ছে সমবয়সী বাচ্চারা যেভাবে কোনো কাজ করছে, তো উনি যখন কম্পেয়ার করতে গিয়েছেন বা দেখেছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই যে একটা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে, এরকম একটা বিষয় দেখছেন বা নার্ভাস হয়ে যাচ্ছে। তো এখন যদি সে বাচ্চার বুদ্ধির বিকাশের ঘাটতি থাকে, তাহলে হয়তো বাচ্চা ক্যাচ আপ করতে পারবে না কাজগুলো, যেখানে সেটা যদি খেলাধুলাও হয় কিংবা অন্য যে কোনো কাজ, ওভাবে সে ক্যাচ আপ করতে পারে না। তখন না করতে পারলে তখন দেখা যায় সে এটাতে একটু শাই হয়ে যায় এবং দেখা যায় যে তখন অস্থির হয়ে যায়, এরকম বিষয়গুলো থাকে। এছাড়া আরও অনেক বিষয় থাকে, যেহেতু যদি বিকাশজনিত সমস্যা, অনেকগুলো খুব ইম্পর্টেন্ট কিছু বিকাশজনিত সমস্যা আছে, বুদ্ধির এই যে ঘাটতি এটা একটা বিকাশজনিত সমস্যা। তো এইগুলোর ক্ষেত্রে আসলে একটা প্রপার ফুল অ্যাসেসমেন্ট দরকার একজন ডক্টরের মাধ্যমে, যে চাইল্ড সাইকিয়াট্রিস্ট বা পেডিয়াট্রিক নিউরোলজিস্টের মাধ্যমে একটা ফুল অ্যাসেসমেন্ট করলে তখন দেখা যায়, কারণ এই ইস্যুগুলোর সাথে দেখা যায় বিকাশজনিত সমস্যাগুলো অনেক সময় একসাথে থাকে না, একটা সে দুটো থাকে, এরকম যে একের অধিক সমস্যা একসাথে থাকে। তো এই জিনিসগুলো আসলে প্রপার ইভ্যালুয়েশন না করলে দেখা যায় যে তখন বোঝা যায় না। তো এটা করে ফেলাটা জরুরি, এবং করতে পারলে তখন দেখা যাবে যে কিছু একটা ইস্যু বা ইস্যুগুলো একটা, হ্যাঁ, অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশন করাটা দরকার, যেহেতু আপনার অ্যাকচুয়ালি বুদ্ধিমত্তার একটা ইভ্যালুয়েট যখন করা হয় তখন 100-র মধ্যে কত আসে, কত পার্সেন্ট ঠিক আছে বা কোনো একটা বিকাশের সমস্যা আছে, তখন আপনাকে একটা ডক্টর বলে দেবে এবং সেখান থেকে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার জন্য কোন জায়গায় অ্যাসেস করে তাকে ঠিক করার জন্য প্রয়োজন, তাকে ট্রেন আপ করা প্রয়োজন। আমার মনে হয় আপনি আপনার নিকটস্থ যদি একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান, তিনি অবশ্যই আপনাকে হেল্প করতে পারবেন। এবং বেস্ট অফ লাক, যেহেতু আপনার 3টা বাচ্চা রয়েছে, আপনার দ্বিতীয় বাচ্চাও সেও অনেক ভালোভাবে বিকশিত হোক, সেও ভালো মানুষ হয়ে উঠুক, সে প্রত্যাশা থাকবে। বাট এই মুহূর্তে নিয়ে নিচ্ছে আমরা আরেকটি ফোন। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বলছিলাম সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আনিস। জি মোহাম্মদ আনিস লোক, আপনি আমাদেরকে বলবেন কি ধরনের সমস্যা ফেস করছেন? মানে আমি একটু অর্থ টাইপের একটা সমস্যা আছে, যেটা হচ্ছে যে আমি ঘুমাইলে সবসময় স্বপ্ন দেখতেছি, মানে হচ্ছে না। এটা একটা তো মানসিক বিষয়। কি হচ্ছে? স্বপ্ন দেখছেন কিন্তু মানে ঘুম আসলেই স্বপ্ন দেখি, সবসময় দেখতেছি, যখনই ঘুমাচ্ছি তখনই স্বপ্ন দেখি। আচ্ছা, আর মানে ঘুমাইলে একটু শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে, যখনই ঘুমাই তখন ঝাঁকি দিয়ে ওঠে, এরকম একটা প্রবলেম। জি আচ্ছা, আপনার এই সমস্যাগুলো মানে কতদিন যাবত হচ্ছে? এই বেশ কিছুদিন যাবত। আমি করছিলাম তারপর থেকে এই সমস্যাগুলো। আচ্ছা আচ্ছা, তারপর থেকে। তাহলে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে শরীর ঝাঁকি দিয়ে ওঠা, তো এটা একটা পরবর্তী বা স্ট্রোক পরবর্তী বা এরকম ক্ষেত্রে অনেক সময় খিঁচুনি সমস্যা বা এরকম ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো দেখা যায়। এর সাথে স্লিপ মানে ঘুমানো বা স্লিপ প্রবলেম তো আছেই, কিন্তু যে শরীর ঝাঁকি দিয়ে ওঠা বা এরকম, এটা কিন্তু একটা খিঁচুনির লক্ষণ হতে পারে। তো এই জন্য আসলে আপনাকে একজন নিউরোলজিস্ট বা যার কাছে স্ট্রোক পরবর্তী বা ওই সময়ের চিকিৎসা বা ফলো আপ নিয়েছেন, তার কাছে অবশ্যই আপনার দেখাতে হবে। জি, অ্যাকচুয়ালি এটা কোনো মানসিক সমস্যা নয় দর্শক, বাট রাদার বলবো ডাক্তার আজকে যেভাবে বললেন আপনার একটা নিউরোলজিস্টের কাছে যাওয়া উচিত, তাহলে হয়তো বা আপনি প্রতিকার বা হেল্প পেতে পারেন। ভালো থাকবেন।
ফাদার আমরা প্রথম দিকে ছিলাম একেবারে যে কথাটা আমরা বিভিন্ন ফোন নিতে নিতে কথা হয় সেটা হচ্ছে আই কন্ট্যাক্টে ছিলাম। যখন একটা বাচ্চা আমি দেখতাম যে ডক্টররা বলে মাঝে মাঝে যে কোনো বাচ্চা 1.5 বছর 2 বছরের বাচ্চা আই কন্ট্যাক্ট করতে পারে কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আই কন্ট্যাক্ট না করতে পারলেই দেখা যায় কি সে বাচ্চার কোনো না কোনো একটা সমস্যা ধরা পড়ে। সেক্ষেত্রে আপনি কি বলতে চান? আচ্ছা, বা এটাকে একটা ডিফারেন্সিয়েট করার একটা বিষয় হতে পারে কিনা? জি, আসলে আই কন্ট্যাক্ট মেনটেন না করা মানে হচ্ছে যে এটা আসলে বিষয়টা কি, সেটা হচ্ছে যে বাচ্চা দেখা যাচ্ছে ডাকা হচ্ছে কিন্তু সে তাকাচ্ছে না, বা হচ্ছে ওর দিকে তাকিয়ে আপনি বাচ্চার বাবা মা হচ্ছে তার ইমোশন বা কথাগুলো এক্সপ্রেস করতে চাচ্ছে কিন্তু বাচ্চা তার মনোযোগটা অন্যদিকে বা তাকাচ্ছে না, বা অথবা বাবা মার সাথে বলছে কিন্তু বেশিরভাগ বাইরের অন্য মানুষজন বা বাসায় আর যারা আছে হয়তো দাদা দাদি নানানি তার সাথেও এরকম সে আই কন্ট্যাক্ট করছে না। তো হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা সিমটম বলা যায়। তবে এটা একটা পার্সপেক্টিভ থাকতে হবে যে এই সিমটমটা আসলে অনেকগুলো বিষয় হতে পারে, এমনকি এডিএইচডিতে হতে পারে, এমনকি যে অটিজম এই ক্ষেত্রেও আসলে এই লক্ষণটা থাকতে পারে। তবে শুধু এই একটা পয়েন্ট বা একটা লক্ষণ আসলে কোনো একটা নির্দিষ্ট রোগ বোঝাবে এরকম না, এর সাথে আরও প্রপার আর কি কি লক্ষণ আছে সব কিছু একসাথে যোগ সমষ্টি করে আসলে এটা একটা তারপরে হচ্ছে একটা আমরা কোনো একটা ডায়াগনোসিসে আসলে আমরা আগাতে পারবো। অ্যাবসলিউটলি। বলে আমরা ফিরে আসবো আবারও কথা, এবার নিয়ে নিচ্ছি আরেকটা ফোন। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পাবনা থেকে বলছি। আমার বাচ্চার বয়স 11 মাস। 11 মাস যে আমার বাচ্চা এখনো বসা শেখে নাই। হ্যাঁ, এর বসা শেখে নাই। উনি মনে করেন যে ওর যেটা বিকাশ ওটা এখনো পুরোপুরি ভাবে হয় নাই। ওর যখন হচ্ছে ওর 2 মাস বয়স হয় তখন ওকে টিকা দেওয়ার পরে ওর সেপ্টিসেমিয়া হয়ে যায়। তখন ওকে শিশু হাসপাতালে ভর্তি করার পরে আইসিইউতে 15 দিন ছিল এবং এইচডিতে 12 দিন ছিল। চিকিৎসা নেওয়ার পরেও এখন মোটামুটি সুস্থ, কোনো সমস্যা নাই ওই বিষয়ে। কিন্তু ও যে 6 মাসে 5 মাসে বাচ্চারা সাধারণত বসা শেখে, হামাগুড়ি দেয়, হামকোট দেয় এরকমের, কিন্তু আমার বাচ্চা সেরকমের দিচ্ছে না এখনো বসা শেখে নাই। হাতের উপরে ভর দিলে বসতে পারে কিন্তু যখন একটা কিছু ধরতে যায় তখন ও পড়ে যায়, এরকমের অবস্থা হয়। আর ওর টিকাগুলো এখনো আমরা দিতে পারি নাই, মানে এখন কি করা যায়? আচ্ছা, বলেছেন যে 2 মাস বয়সের সময় তার কি হয়েছিল, খিঁচুনি সমস্যা হয়েছিল? হ্যাঁ, ওকে টিকা দিয়েছিলাম যে প্রথম ডোজে 4টা টিকা দেয়, সে 4টা টিকা দিয়েছিলাম। টিকা দেওয়ার পরে ওর সেপ্টিসেমিয়া হয়ে যায়। আচ্ছা, খিঁচুনি সেপ্টিসেমিয়া হয়, ওর একবার খিঁচুনিও হয়েছিল। পরবর্তীতে ভর্তি থাকে এবং চিকিৎসা নেয়। হ্যাঁ, চিকিৎসা দেওয়ার পরে তারপর ওকে সুস্থ করে আমরা বাসায় নিয়ে আসি। নিয়ে আসার পরে তখন মনে করেন যে আমাদের এখন তো বেশ ইয়েতেই ছিল, সুস্থ ছিল, কিন্তু ও এখনো বসা শেখে নাই। আবার মনে করেন যে সেরকমের বিকাশ যে 11 মাস বয়স হয়ে গেছে ওর যে রকমের হওয়া উচিত সেরকমের এখনো হয় নাই। ও হামাগুড়ি দিতে পারে না, বসতে পারে না, হাতের উপরে ভর দিয়ে বসে কিন্তু এখনো হচ্ছে সোজাসুজি ভাবে বসতে পারে না। এর জন্য যদি কিছু পরামর্শ দিতেন। আচ্ছা, ঠিক আছে। আর এমনি ওজন ঠিক আছে? ওজন, হ্যাঁ ওজন ঠিক আছে, ওর ওজনটা ঠিক আছে। হ্যাঁ, তো উনি যে তথ্য দিলেন এর আগে তার হচ্ছে একটা সিভিয়ার হচ্ছে সেপ্টিসেমিয়া বা ইনফেকশনের সমস্যা হয়েছিল, বাচ্চার ভর্তি ছিল এবং টিকাগুলো ওভাবে কমপ্লিট করতে পারেনি, এবং এখন বর্তমানে উনি নিজে দেখেও বুঝতে পারছেন যে এই বয়স অনুযায়ী যে হামাগুড়ি দেওয়ার কথা রেসপন্স ওগুলোতে উনি ঘাটতি দেখতে পাচ্ছেন। আমি একটা জিনিস ক্লিয়ার ছিলাম না, উনি কেন টিকাগুলো বাচ্চার দিতে পারেনি? অন্যান্য টিকাগুলা অসুস্থ ছিল এই কারণে পরবর্তীতে, নাকি? ওনার কথা যেটা বোঝা গেল যে যখন অসুস্থ হয়ে পড়লো তারপরে বাকি টিকাগুলো উনি আসলে আর কমপ্লিট করতে পারেনি বা কমপ্লিট করতে আর যাননি। এখন এটা একটা বিষয় যে হয়তো এরকম ধারণাও হতে পারে যে টিকার কারণেই কি অসুখ হলো কিনা, এজন্য আর টিকা না দিই, এ ধরনের অনেক সময় ভ্রান্ত ধারণা থাকে।
তো এই জিনিসগুলো আসলে একটু দেখার বিষয়, যে দরকার হলে যদি এরকম ধারণা হয় বা কিছু, তখন ডাক্তার দেখাবেন। এবং এই সমস্যাগুলোর জন্য যেহেতু এখন অবস্থায় যে হামাগুড়ি বা রেসপন্সগুলো আসছে না, বা এই যে টিকা নিয়ে যে চিন্তাগুলো, এই জন্য অবশ্যই এখন দ্রুত আগে প্রথমে প্রাথমিকভাবে শিশু বিশেষজ্ঞ দেখালেই হবে। যে কোনো শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ দেখালে তারপর উনি অবস্থা অনুযায়ী তখন উনি রেফার করে দিবেন, যে এই সময় দেখা যাচ্ছে যদি এই যে রেসপন্সটা, এটা আসলে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে আসলে বাচ্চা অনুযায়ী এটা কিন্তু এইজ অনুযায়ী অনেক সময় লাগে। কিছু বাচ্চার 1-2 মাস 3 মাস আগে পরে হয়, যে তার হাঁটতে শিখে একটু দেরিতে, যেমন আবার দেখা যায় যে ছেলে বাচ্চা বা তারা একটু দেরিতে হাঁটা শিখে, ভর দিয়ে তো বসতে পারছে যেটা বললো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে উনি হয়তো একটু এক্সট্রা কনসার্ন বা কশাস হয়ে গেছে। তা আসলে এটা কি অবস্থা, সেই জিনিসটা যদি ওনার মধ্যে দেখা যাচ্ছে যে এটা নিয়ে উনি বেশি কনসার্ন লাগছে, তাহলে ইনিশিয়েট হলো যে শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ তো আছেই, নিকটস্থ যাকে দেখালে তখন এই অবস্থা অনুযায়ী ওনারা একটা মনিটরিংয়ে রাখলেন। এবং যদি দেখা যাচ্ছে যে এখানে ডিলে হচ্ছে বা এরকম, তখন ওনারা রেফার করে দিলেন। যে কারণ এটার জন্য আবার যদি দেখা যাচ্ছে যে এটাকে আমরা বলি হচ্ছে মোটর ডিলে, মানে মোটর ফাংশনিং মানে হচ্ছে হাত পায়ের মুভমেন্ট, হাঁটা স্টেপ বাই স্টেপ, এটাতে যে বয়স অনুযায়ী একটা আমরা আশা করি যে ওই বয়সে এরকম করবে, হয়তো 1-2 মাস আগে পরে হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এটাতে একটা ডিলে হচ্ছে, মোটর ডিলে। তখন এর জন্য কিন্তু আবার স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট আছে, যেমন বিভিন্ন ডেভেলপমেন্টাল থেরাপি আছে। এই থেরাপি কিন্তু খুব ভালো কাজে দেয়, কিন্তু সেটা আসলে প্রয়োজন কিনা, কি অবস্থা, এটা আসলে আগে। আর অ্যাকচুয়ালি দর্শক, ওনার বাচ্চা তো আর 1-2 মাস না, প্রায় 5-6 মাস ডিলে, সো হুইচ ইজ আমার মনে হয় অবশ্যই একটা আপনার মাথায় নেওয়া উচিত, এবং পিডিয়াট্রিক বা একটা শিশুরোগ বিশেষজ্ঞের ডক্টরের কাছে যাওয়া উচিত। এবং অবশ্যই যে আপনি যে টিকাগুলো দিতে পারছেন না, এই টিকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং টিকা না দেওয়ার জন্য এরকম হচ্ছে কিনা, নাকি এর আগে অসুস্থ ছিল এই কারণে হচ্ছে কিনা, আপনার অবশ্যই আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব একটা শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন। কারণ আল্লাহ না করুক যদি আপনার বাচ্চার কোনো না কোনো সমস্যা হয়, এটা কিন্তু আজীবন থেকে যাবে। বাচ্চার জন্য অবশ্যই, তার জীবনের জন্য তো ঝুঁকি তো বটে, আপনার জন্য কিন্তু আজীবনের একটা রেসপন্সিবিলিটি হয়ে যাবে। আমি বলবো অবশ্যই একটা নিকটস্থ ডক্টরের কাছে যেতে। ধন্যবাদ আপনার ফোনের জন্য। আমার এই মুহূর্তে আমাদের আরেকটা ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম, আমি নুরুল হুদা বলছিলাম চট্টগ্রাম থেকে। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? জি, আমার বাচ্চার বয়স 14-15 হবে এখন। তার সমস্যা হচ্ছে সে কোনো কাজ করতে গেলে সে আসলে ওটা মানে খুব ধীরে ধীরে করে, এবং করতে অনেক সময় ভুলে যায়। যেমন দেখা যাচ্ছে সে নামাজ পড়ার জন্য ওযু করে আসলো, সে এবার দেখা যাচ্ছে অন্য কিছু নিয়ে কাজ করতে লেগে গেল। দেখা যাচ্ছে সে ওযু করে আসছে, কোথাও গিয়ে সে আরেকটা বই নিয়ে বসে গেছে, আবার কিছুক্ষণ পর নামাজ অল্প করে পড়লো, আবার অন্য কাজে চলে গেল এরকম। তারপর দেখা যায় সে খেতে গেল টেবিলে, দেখা যাচ্ছে সে ভাতটা তরকারি নিল প্লেটে, বাট না খেয়ে আবার উঠে অন্য কাজে চলে আসছে। আবার সে অনেকক্ষণ পরে গিয়ে দেখা যাচ্ছে মানে তার খাওয়াটা খাচ্ছে। তো এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার, আর একটু অন্যমনস্ক থাকে বেশি। তো এইটার ব্যাপারে আসলে জানতে চাচ্ছিলাম কি এটা মানে কি ধরনের সমস্যা হতে পারে, অ্যাক্টিভনেসটা কম আর। জি, আচ্ছা, আপনার বাচ্চা এমনি সমবয়সীদের মতো তাদের বুদ্ধিটা কি ওরকমই সমবয়সীদের মতোই বুদ্ধি? না, বুদ্ধিটা একটু কম, একটু সহজ সরল। আচ্ছা, আর হচ্ছে যে এমনি আরো ছোটবেলায় তখন কি কোনো সমস্যা হতো? তখন কোন ধরনের সমস্যা? ছোটবেলায় আরো অ্যাক্টিভ ছিল, ছোটবেলায় অতটা সমস্যা ছিল না। আচ্ছা, এখন এই সমস্যাগুলো ফেস হচ্ছে। এমনি ক্লাসে পারফরম্যান্স কেমন? ভালো, তার রেজাল্ট ভালো হয়, কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো উনি যে বললেন যে আসলে বাচ্চা দেখা যাচ্ছে যে কিছুটা অন্যমনস্ক থাকছে, বা হচ্ছে যে কাজগুলো করতে পারছে না বা এরকম, তো এখন যেহেতু টিনেজ অবস্থায় আছে, অনেকগুলো বিষয় ইস্যু থাকতে পারে। একটা তো অবশ্য উনি বললেনই যে অনেকের ক্ষেত্রে দেখা যায় বুদ্ধি কিছুটা কম থাকে, একবারে বর্ডার লাইন বলি আমরা, যে না খুব বেশি সমস্যা এরকম না, কিন্তু ওই যেটা বিষয় যে ক্যাচগুলো করতে পারাটা অন্য বাচ্চা বা অন্য তার ক্লাসমেটদের তুলনায় সে কিছুটা পিছিয়ে, এটা একটা ইস্যু হতে পারে। এবং আরেকটা বিষয় হতে পারে যে তার মধ্যে অ্যাংজাইটি ইস্যু থাকতে পারে, যে দেখা যাচ্ছে যে সব কিছু করার ক্ষেত্রে সে একটা দেখা যাচ্ছে দুশ্চিন্তা বোধ করে, করবো কি
করব না, পারবো কি পারবো না, এ ধরনের একটা বিষয় থাকে। এবং দেখা যায় সোশ্যাল অ্যাংজাইটিটা বেশি থাকে, যে সে মেলামেশা বা সবার সাথে মিশে করতে বা জিনিসগুলো এক্সপ্রেস করতে, তো দেখা যাচ্ছে অনেক বেশি তার মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়। তখন দেখা যাচ্ছে যে তখন এইগুলো নিয়ে সে চিন্তা করে বা এইগুলো থেকে কীভাবে বের হতে হবে সেরকম চিন্তা করে, কিন্তু সেগুলো এক্সপ্রেস করতে পারে না। এরকম কয়েকটি ইস্যু এখানে হতে পারে, যেই কারণে আসলে দেখা যাচ্ছে যে এই লক্ষণগুলা এই বাচ্চার মধ্যে হচ্ছে। তো সেখানে আপনি এটা কি কোনো স্পেসিফিক কোনো নাম দিতে চান এই রোগের, বা আপনার কি মনে হয় এরকম হতে পারে কিনা? এখানে হচ্ছে আমি কয়েকটা ইস্যু বললাম, এগুলো সেপারেট আসলে এন্টিটি হতে পারে, যে সেপারেট কোনো ডিজিজ হতে পারে, এই যে বললাম যে অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। আবার হচ্ছে যদি বললাম যে বর্ডার লাইন, তার আইকিউটা বর্ডার লাইন, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে হচ্ছে যে আর একটু সাপোর্ট দরকার, আর একটু ফোকাস অ্যাটেনশন তার প্রতি দিলে তখন হচ্ছে দেখা যাচ্ছে সে একটু ভালো করবে। বাট আর অনেক সময় দেখা যায় যে বাচ্চা আসলে কি ফেস করছে, কি ফিলিংস, সেটা হয়তো ভাবে জানছে না প্যারেন্টরা। এটা একটা গুরুত্বপূর্ণ। প্যারেন্টরা হয়তো এই যে এই ইস্যুগুলো দেখছে, তখন প্যারেন্টরা হয়তো জিজ্ঞেস করতে পারে যে তোমার কিছু লাগবে কি না, প্রয়োজন কি না, বা তুমি কি ফেস করছো, কোনো জটিলতা ফেস করছো কি না। কারণ টিনেজ বয়সটা এটা বলে আমরা টার্বুলেন্ট পিরিয়ড, যে মনের মধ্যে অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের ইমোশন, অনেক ধরনের অ্যাক্টিভিটি খেলা করে। তো দেখা যাচ্ছে যে ওগুলো নিয়ে ব্যস্ত থাকায় সে, যে এখন বাবা মা তো অলওয়েজ চাবে যে স্যার ক্লাস পারফরমেন্স বা এগুলো নিয়েই বেশি ফোকাস, কিন্তু তার যে অন্য ওভারঅল জগৎটা আছে সেটার সব কিছুতে যে একটা ব্যালেন্স দরকার, সেটা হয়তো অনেক সময় বাবা মারা বুঝতে চায় না বা বোঝে না। তো ওই জিনিসগুলো যদি বাবা মা একজন যে বেশি ফ্রেন্ডলি, সে গিয়ে কথা বললো বা কারোর মাধ্যমে যদি জানার চেষ্টা করে, তাহলে কিন্তু প্রথম ইনিশিয়াল ইস্যুটা অনেক সময় ক্লিয়ার হয়, সলভ হতে পারে। জি দর্শক, ধন্যবাদ আপনার ফোনের জন্য। হোপফুলি আপনি আপনার আনসার পেয়েছেন। এবং আমরা এখন আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? পাইকগাছা থেকে বলছি আপু। জি, কোথা থেকে বলছেন? পাইকগাছা। পাইকগাছা, আচ্ছা আচ্ছা। জি বলুন, কি ধরনের সমস্যা ফেস করছেন? বলছি যে আমার ছেলে হচ্ছে 14 বছর বয়স। জি, কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যাটা হাফিজিয়া দিয়েছিল, বুঝতে পারছেন, মাদ্রাসা। জি। এখন হচ্ছে আমাদের চিনতে পারছে না, আর মাথার সমস্যা হয়েছে। 14 বছর বয়স, সে মাদ্রাসায় পড়ে, আপনাদের চিনতে পারছে না তাই বলছেন? হ্যালো। হ্যাঁ, আপনাকে চিনতে পারছে না, আপনাদের কাউকে চিনতে পারছে না তাই বলছেন? না, আর লাইট অফ কর। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। আপু বলছি যে আমাদের চিনতে পারছে না, আর ওর নানা মারা গেছে, বুঝতে পারছেন? জি। তাকে বলছে যে নানা কান্নাকাটি করতেছে, ডাকতেছে ওরে, এই সমস্ত বলতেছে। এখন কি করতে পারি? জি জি, আমাদের সাথেই থাকুন, ডাক্তার আপনাকে পরামর্শ দেবে, শুনবেন। আমার মনে হয় ডাক্তার, আমি যদি ঠিক বুঝে থাকি, কোনো একটা শখের মধ্যে গিয়েছে, তার নানা মারা গেছে, এটা হয়তো মানতে পারছে না, কি বলবেন? কাইন্ড অফ এটা হতে পারে, এটা একটা ভালো একটা কারণ, মেইন কারণ হতে পারে যে নানা মারা গেছে, এর পরবর্তী যে তার স্ট্রেস, এটা একটা হতে পারে। আপনি কোনো প্রশ্ন করতে চান কিনা? আমার মনে হয় দর্শক এখনো সাথে আছে। আচ্ছা, এটা মানে এই সমস্যা কতদিন যাবত চিনতে পারছে না? সরি, আই থিংক ফোন কেটে গেছে। জি, ঠিক আছে। তো একটা হচ্ছে যে যদি নানা বললো যে নানা মারা গেছে, যদি এটা একটা বড় স্ট্রেস, যদি নানার সাথে খুব বেশি কানেক্টেড থাকে তাহলে, এবং হঠাৎ এই লস, এটা একটা বড় জিনিস, যে একটা এক্সট্রিম স্ট্রেস। এছাড়াও তার পড়াশোনার ক্ষেত্রে ওই সময় অনেক সময় দেখা যায়, বা পড়াশোনা বা তার যে এখানে যদি সে কোনো, অনেক সময় দেখা যায় যে কোনো অ্যাসল্ট বা এরকম আসলে, বা নির্যাতন বা অত্যাচারের শিকার হয় অনেক সময়। এটা যে কোনো জায়গায় হতে পারে, মানে তার স্কুল যদি বা মাদ্রাসায় পড়ে সেখানে অনেক সময় হয়, বা বুলিংয়ের শিকার হয়, বা আসা যাওয়ার বা ওইখানে, তখন এটা একটা বড় জিনিস। হয়তো সে বলছে না, এবং না বলার কারণে তার মধ্যে যে ইনার স্ট্রেস, এটা আসলে অনেক বেশি হওয়ার কারণে সে তখন বিভিন্ন অস্বাভাবিক আচরণ করছে। এখন 14 বছর বয়সে যেহেতু অস্বাভাবিক আচরণগুলো বেশি বাড়তি, এবং মূলত মনোরোগের বিভিন্ন সমস্যা, তবে এটা মূলত মেজরিটি কেসে আমরা দেখি যে এই অস্বাভাবিক আচরণগুলো তার একটা ইনার স্ট্রেস, মানে ইনার একটা মানসিক চাপ, একটা সুপ্ত মানসিক চাপ, যেটা সে খুব স্ট্রংলি পেয়েছে, এই থেকেই মূলত এই লক্ষণগুলো দেখা যায়। এছাড়াও এমনি গুরুতর যে জটিল রোগগুলোর ক্ষেত্রে এরকম লক্ষণ দেখা যায়। তো এই জন্য তাদের অবশ্যই দ্রুত তাকে মনোরোগ ডাক্তার দেখাতে হবে।
দর্শক, আপনি পাইকাছা থেকে ফোন দিয়েছিলেন আপনার 14 বছরের ছেলের জন্য। অবশ্যই ডাক্তার যেটা বললো, আশেপাশে পাইকাছার আশেপাশে বা পাইকাছা ওখানে মেডিকেল কলেজ বা মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট, যে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার বললেই বুঝবে, তার কাছে নিয়ে যাবেন, আপনার ছেলেকে নিয়ে অবশ্যই কথা বলাবেন, তাহলে অবশ্যই হয়তো বা আপনার ছেলে কোনো উপকার পাবে। আমাদের আরেকটা ফোন আছে, সেখানে নিচ্ছি আমরা এখন। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ইসলাম, আমি মামুন বলছিলাম ঢাকা মোহাম্মদপুর থেকে। জি। আমার বাচ্চার বয়স 6+। জি। তো এই সময় আমাদের একটা ভিগোনেস স্কুলে আমরা ভর্তি করাইছিলাম। তো কিছুদিন আগে, জি বলুন। তো সেটা আপনার বয়সের কারণে তো তারা ভর্তিটা ক্যান্সেল করে দেয়। তো এই অবস্থায় আমার বাচ্চাটা 2 মাস ক্লাস করেছে। তো এখন সেই স্কুলে 2 মাস ক্লাস করেছে ভিগোনেস স্কুলে। 2024 সালে মাওসির যে লটারির মাধ্যমে আমরা চান্স পেয়েছিলাম আমার বেবি। কোন স্কুলে? কিছু ভিগোনেস স্কুল। ও আচ্ছা, জি জি। কয় বছর বয়স আপনার বাচ্চা? বাচ্চাটা 6+, জন্মসাল 2016। আচ্ছা, 2016 মানে 8+? না না, 2016 সালের জন্ম ওনার। হ্যাঁ, তাহলে তো 8 বছরই হয় নাকি? না না, 7। ও 7+। আচ্ছা, আমি 3+, শুনছি। জি জি বলুন। হ্যাঁ, 6+ এর আমরা অ্যাডমিশন করেছিলাম। ওনারা কোটেশন দিয়েছিল 7। 2017 সালের বার্থডে জন্মসালের যারা, তারা ভর্তি হতে পারবে। কিন্তু মাওসি থেকে নির্দেশনা ছিল 6+। সেই মোতাবেক ভর্তি করেছি এবং সমস্ত ডকুমেন্টস তারা নিয়েছিল। সবকিছু যাচাই বাছাই পরে ভর্তিও কনফার্ম হয়েছে। আমরা 2 মাস আমাদের বাচ্চা ক্লাস করেছে। তো মার্চ মাসে 6 তারিখে ভর্তি ক্যান্সেল করে মাওসি, সেটা নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হই। সেখান থেকেও গত মাসে, এই মাসের 21 তারিখে আমাদের একটা রায় দিয়েছিল হাইকোর্ট। দর্শক, আপনি কি, জি, আমি তো একটা আইনজীবী এবং আমরা এই কেসটা নিয়ে আমরাই কাজ করছি, আমি জানি। কিন্তু আপনি কি কোনো, আপনার বাচ্চার কি কোনো মানসিক সমস্যা নিয়ে কথা বলছেন? আমাদের সেই বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম যে এখন উনি ওর বন্ধু বান্ধবের সাথে ক্লাস করতে পারতেছে না। 2 মাস ক্লাস করার পর আর যেতে পারতেছে না। বাচ্চাটাই বাসায় থেকে থেকে একদম মানসিক রোগীর মতো হয়ে যাচ্ছে, যে কোনো কিছু খেতে যাচ্ছে না, ভালো ঠিক মতো ঘুমাতে পারছে না। এটা আমাদের যদি আপনাদের মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে একটু, যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি থাকবে যে এই বাচ্চাগুলা, কোমল শিশু বাচ্চাদের মুখ মিলি তাকে, যে ওনাদেরকে আবার সেই স্কুলে ফেরত দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা অনুরোধ জানাচ্ছি না। জি, কারণ এই বাচ্চারা তো ঘরে বসে বসে থেকে, তো ওনারা তো এখন তো, আমরা তো অন্য কোনো স্কুলেও শিফট করতে পারছি না এই সময়। 5 মাস চলে 6 মাস রানিং। জি দর্শক, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনার ফোনের জন্য। আমরা এই কেসটা নিয়ে কাজ করছি এবং অ্যাপিলেট ডিভিশন থেকে, শুধু অ্যাপিলেট ডিভিশন থেকে না, চেম্বার কোর্ট থেকে রায়ও দিয়ে দিয়েছে। আর যদিও আজকে আমরা মানসিক সমস্যা নিয়ে, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি এবং আমরা এটাই কথা বলেছিলাম যে কিছু কিছু বাচ্চা, আপনি যে ঘটনাটা আজকে শুনলেন, কিছু কিছু বাচ্চা যারা কাজ করছে, যারা ক্লাস করছে, তাদের মানসিক কীরকম, তারা কীভাবে মানসিকভাবে ঠিক থাকবে। এবং আমি এখানে বলবো, তারা এখন অন্য কোনো স্কুলেও ভর্তি হতে পারছে না। আমি যেহেতু মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে এবং আজকে টিভির সামনে আপনি বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন, তার কান পর্যন্ত যদি পৌঁছায়, আমি জানি না, আপনি হয়তো বা জানবেন। বাট আমি বলবো, আপনারা আপনাদের বাচ্চাদের সাথে আরও সময় দেন, যেহেতু তারা এখন কোনো স্কুলে যেতে পারছে না, আরও সময় দেন। জীবনের অনেক অনেক ঘটনা থাকে বাচ্চার বাবা মাকে ফেস করতে হয়, যেটা হয়তো বা তার জন্য তারা প্রস্তুত না, বা তার সে ডিজার্ভও করে না। বাট মাঝে মাঝে মেনে নিতে হয়, ফেলার মাঝে মাঝে মেনে নিতে হয়। ফেলার মেনে নিতে পারলেই আপনারা এবং আপনার বাচ্চারা সামনের দিকে এগোবে। তো আমি বলবো কি, এটা নিয়ে যেহেতু মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে, আপনারা এখন অন্য কোনোভাবে আপনারা নিজেকে এবং নিজের বাচ্চাকে প্রস্তুত করার চেষ্টা করেন। ফাদ ভাই, এই যে ADHD হয়, একটা ছোট বাচ্চাদের যদি হয়, এটাকে যদি আমরা ঠিকভাবে ছোটোবেলা থেকে যদি একটা ডাক্তারের মাধ্যমে, মনিটরিংয়ের মাধ্যমে রাখা হয়, এটা কি একেবারে পুরোপুরি কি সেরে ওঠা সম্ভব? আচ্ছা, তো একটা মানে বলবো যে একটা পজিটিভ মানে দিক হচ্ছে এই বিকাশজনিত রোগগুলোর মধ্যে ADHDর ক্ষেত্রে, যে এটা একটা কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, কিছু ড্রাগ ট্রিটমেন্ট আছে যেটা স্পেসিফিক ফর ADHD, এবং কিছু স্পেসিফিক ম্যানেজমেন্ট আছে। তো এই জিনিসগুলো যদি একটা ছোটো বয়স থেকে যদি ওকে ইভালুয়েশনের পর যদি এই ম্যানেজমেন্টগুলো দিতে থাকা যায়, তাহলে কিন্তু বাচ্চা খুব ভালো একটা উন্নতি আসে। তবে যেটা আমি বলছিলাম যে এটা শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্ক অবস্থাতেও এর প্রভাবটা রয়ে যায়, কিন্তু এই সুচিকিৎসাটা কন্টিনিউ থাকলে এর অনেকাংশে এটা উন্নতি হয়ে যায়। এবং সেক্ষেত্রে কি একটা বাচ্চা যখন বড় হয়ে যায়, সে কি তখন স্বাভাবিক একটা মানুষের মতো কি জীবনযাপন করতে পারে? আচ্ছা, তো
এখানে একটু বিষয় হচ্ছে যে প্রাপ্তবয়স্ক অবস্থায় অবশ্যই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এটা অন্য যেই বিকাশজনিত রোগগুলো আছে মূলত অটিজম এবং অন্যান্য যেমন এই বুদ্ধির ঘাটতি, বিকাশের ঘাটতি এবং আরও কিছু, ওগুলো আসলে তীব্র আসলে বিকাশজনিত রোগ। এর তুলনায় এডিএইচডি যদি সঠিকভাবে ট্রিটমেন্ট, ফলো আপ এটা যদি থাকে তাহলে কিন্তু বাচ্চা একবারে খুব স্বাভাবিক বাচ্চার মতো স্বাভাবিক স্কুলে থেকে পড়াশোনা করে জব এভরিথিং সে হ্যান্ডেল করতে পারবে। জি ধন্যবাদ ডক্টর। আমাদের একটা ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম, ঢাকা উত্তরা থেকে বলছিলাম। জি বলুন, কি ধরনের সমস্যা? আমার বাচ্চা পড়তে বসলেই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। বলে আমার পাশে ওর স্কুলের টিচারদের কথা বলে, ও পাশে এসে দাঁড়ায় রয়েছে, দাঁত লেগে যায়, পড়তে বসলে এই সমস্যাটা হয়। এবং মাঝখানে মানে ওই চেয়ারে বসছে, চেয়ারে থেকে কাইতে পড়ে গেছে, 1-2 মিনিট পর নিজে উঠে যায়। পরে আবার আমি যখন অফিস থেকে আসি, বসে বাবা তুমি কখন আসছে? ইতিমধ্যে আমাদের সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে হঠাৎ করে একটা ঝাঁকি দিয়ে বলতেছে বাবা তুমি কখন আসছো? হ্যাঁ, এই সমস্যাটা ইদানিং বাড়ছে আর কি। আচ্ছা, মানে ঝাঁকি দিয়ে উঠছে এটা বলতে আরেকটু বিস্তারিত বলেন। হঠাৎ করে শরীরটা একটু মানে একটু কেঁপে উঠলো, মাথা একটু কেঁপে উঠে বলতেছে বাবা তুমি কখন আসছো? অথচ ও কিন্তু 1 ঘন্টা ধরে আসছি, আমার সাথে খাওয়া দাওয়া করছে, গল্প করছে। হ্যাঁ, এই একটা সমস্যা। আর পড়তে বসলে দাঁত লেগে যায়, 2-1 মিনিট পরে আবার দাঁত ও নিজেই মাঝে মাঝে চাপ দিয়ে ছুটায় এবং বলে যে বাবা আমার খারাপ লাগতেছে। আবার কিছুক্ষণ চাপ দিয়ে ওঠে, হ্যাঁ যখন এরকম চাপ দিয়ে ওঠে তখন কি ওর রেসপন্স করে? ওকে যদি কথা বলেন ও কি তাকায় নাকি একভাবে? না না, ও আমাদের সাথে কথা বলতেছে, বলে যে দাঁত লাগাই রেখা, দাঁত কিরমি করে বলতেছে বাবা আমার খারাপ লাগতেছে। এটা শুধু পড়তে বসলে এই সমস্যাটা তৈরি করে। ঠিক আছে, কি বলবেন ফাহাদ ভাই? তো মূলত একটা অংশে দেখা যায় যে যেটা উনি প্রথম বলছিলাম যে দাঁত লেগে যাওয়া বা হঠাৎ করে সে পড়ে যাচ্ছে, তো এটা যদি এরকম থাকে যে একবারে রেসপন্স থাকে না, ওই সময়টাতে একবারে রেসপন্স থাকে না, তখন আমরা যে ভাবি যে এটা আসলে খিঁচুনির একটা লক্ষণ। খিঁচুনিজনিত রোগ তো অনেক ধরনেরই আছে, তো এক ধরনের খিঁচুনি রোগ আছে যেটাতে আসলে এই ধরনের লক্ষণ দেখা যায়। কিন্তু এখানে একটা ক্লু আছে যে উনি বললেন যে যখন বাচ্চা পড়তে বসানো হয় তখনই শুধু এরকম হচ্ছে, কিন্তু বাকি সময় এই জিনিসগুলো ফেস করা লাগছে না। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে বাচ্চা পড়াশোনার প্রতি যে আগ্রহ বা ফোকাস এটা আসলে পাচ্ছে না, বা এটা ওভাবে ওকে বোঝানো যাচ্ছে না, বা তাকে সে ভয় পাচ্ছে, তাকে হয়তো এত বেশি প্রেশার দিতে দেওয়া হচ্ছে, বাচ্চাটা নিতে পারছে না, এটাও তো হতে পারে। হ্যাঁ, এরকম অনেক কিছুই হতে পারে যে আসলে বাচ্চার যেই ক্যাপাসিটি বা যেভাবে পড়তে চায় এই জিনিসগুলো, সেক্ষেত্রে পড়ার পরিবেশটাকে আরও একটু ফান এনভায়রনমেন্ট করা বা যদি আগ্রহ পাবে, বা পড়ার রুটিনটাকে আরেকটু ফ্লেক্সিবল করা। অনেক সময় বেশি চাপের কারণে বাচ্চা তখন এই ধরনের বিষয়গুলো করে। তখন কিন্তু যেহেতু বাচ্চার বয়স 5+, ওর সাথে কিন্তু যদি কথা বললেও কিন্তু বুঝবে, কথা বলে ওর সাথে কথা বলে যে ও যদি তখন একটু ছোট ছোট করে গোলগুলো আসলে সেট করতে হবে যে আচ্ছা তাহলে তুমি এইরকম রুটিন অনুযায়ী এই টাইমটায় পড়তে পারো, যদি পড়ো তাহলে পরবর্তী তোমার গেম টাইম, তারপরে বাকি খেলার টাইম, এগুলো তুমি পাবে। এরকম বুঝে বুঝে বলে তখন যদি করা যায় এটা কিন্তু একটা ভালো ফলাফল আসে। জি দর্শক, আপনি হয়তো শুনলেন ডাক্তার কি বললো, বাট আমি তারপরেও বলবো অবশ্যই যে একটা বাচ্চার কমপ্লিট ইভ্যালুয়েশনের জন্য, তাকে অ্যাসেসমেন্টের জন্য তাকে আপনি নিয়ে যান, আপনি একটা ডক্টরের কাছে নিয়ে যান, মনোরোগ বিশেষজ্ঞ একটা ডাক্তারের কাছে নিয়ে যান, বা একটা পিডিয়াট্রিক ডাক্তারও তো অ্যাসেস করতে পারবে। তাকে নিয়ে যাওয়ার পরে সে হয়তো আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবে বাচ্চা পড়াশোনার জন্য এরকম করছে। আমার মনে হয় না একটা ছোটো বাচ্চা কতখানি বা সে অভিনয় করতে পারবে বা কতখানি বা কী করবে। আমার মনে অবশ্যই একটা ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া উচিত। যদি এরকম হয়েও থাকে কেন হচ্ছে বা কী করলে প্রতিকার পাবে, হয়তো বা ফাহাদ ভাই এখানে তো 30 সেকেন্ডের মধ্যে এত বলা সম্ভব না, আপনি একটা ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হয়তো উপকার পাবেন। এবং আমাদের ফাহাদ ভাই, আমাদের অনুষ্ঠানও প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। আজকে আপনাদের অ্যাকচুয়ালি অনেক কল ছিল, আমি হোপফুলি কলের মাধ্যমে হলেও অনেক আপনি আনসার দিতে পেরেছেন, এবং দর্শক আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে ADHD নিয়ে। আপনি যদি কিছু বলতে চান শেষে। আচ্ছা, তো এই একটা বিষয় যে ADHD আসলে একটা এখন কিছুটা ট্রেন্ডিংও বলা যায়, যেমন কিছু টিনেজ বা অ্যাডাল্ট তারা অনেক সময় ভাবে যে তাদের, কারণ যেহেতু এটার মূল অংশটা হচ্ছে যে অমনোযোগিতার সমস্যাটা হচ্ছে বা অস্থিরতার বিষয়টা, তখন ভাবে যে আসলে যে এটা আমার এই রোগ হয়ে গেল কিনা। তো এটা আসলে আগে ইভালুয়েশনটা মেইন জরুরি, যে এটা যেটাই মনে হবে আগে আপনি মনোরোগ বিশেষজ্ঞ দেখান, ডক্টর দেখান, দেখিয়ে তারপর জিনিসটা, এবং এটাকে বেশি ফেলনাও করা যাবে না, আবার ওভার ডায়াগনোসিস ওভার টার্নটাও যেন না হয়।
অ্যাবসলিউটলি। এবং দর্শক আপনাদের জন্য বলতে চাই যে যারা আপনারা এরকম ভাবছেন যে অমনোযোগিতা বা এরকম কিছু নিজের মধ্যে আসছে কি না, মেডিটেশন করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, কিছু হলে অবশ্যই ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন। ডাক্তারের কাছে শরণাপন্ন শুধুমাত্র যে আমাদের জ্বরের সময় বা হার্ট অ্যাটাকের সময় হতে হবে তা না, যখন আমাদের নিজেদের একটা মানসিক সমস্যা হবে সেটা নিয়ে সবার আগে যাওয়া উচিত। আপনার মানসিক সমস্যা মনে রাখবেন, মানসিক সমস্যা যদি থাকে তাহলে লাইফে অনেক ধরনের সমস্যা হতে পারে। পিসফুলনেস, হ্যাপিনেস, এটার জন্য হলেও ডাক্তারের কাছে যেতে হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমাদের আজকের সময় শেষ, আপনার সাথে আবারও দেখা হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।